ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? জি ম্যাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো একটু ওয়েট করি আমরা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে যেন নেটের কি অবস্থা হয়, প্রতিদিন ইদানিং ক্লাস নিতে গেলে নেটে খুব প্রবলেম হচ্ছে। আজকে দেখি কি করে। তোমাদের অন্য ক্লাসগুলো মানে নেটে প্রবলেম হয় নাকি? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, অন্যান্য ক্লাসগুলো সেম। তো খুব খারাপ লাগে অনলাইনে ক্লাস নেওয়ার সময়, দেখা যায় যে নেটের প্রবলেম হয় না, তখন ক্লাসের মাঝখানে ডিস্টার্ব হয়ে যায়। ঠিক আছে, আস্তে আস্তে তোমাদের ফ্রেন্ডরা আসছে, আমি অ্যাকসেপ্ট করতে থাকি ওদেরকে। আর একটু পড়ালেখার কথায় চলে যাই। সেটা হচ্ছে গত ক্লাসে কি পড়িয়েছিলাম তোমাদেরকে, একজন বলো তো। ওয়ালাইকুম সালাম। একজন একটু বলো গত ক্লাসে কি পড়িয়েছিলাম, মনে আছে না ভুলে গিয়েছো? ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম গৃহী সালাম। পড়িয়েছিলেন ওই যে গৃহ, রোকেয়া সাখাওয়াত হোসেনের। হ্যাঁ গৃহ না গৃহিণী? গৃহ। ম্যাম হ্যাঁ গৃহ। হ্যাঁ ওইটাই তো, গৃহ। গৃহ পড়িয়েছিলাম এবং আমাদের মধ্য দিয়ে আসসালামু সিটি। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। সিটি পরীক্ষার মানে গল্পগুলো শেষ হয়েছে তাই না? আমরা বলেছিলাম যে জি ম্যাম। আমাদের নাটক বাকি আছে আর ব্যাকরণ বাকি আছে। তো প্রথম ভেবেছিলাম নাটক পড়াবো, পরে মনে আসলো যে নাটকের আগে আগে একটু ব্যাকরণটা শেষ করে নি, কারণ নাটক তো তোমাদেরকে কাহিনী বললেও তোমরা বুঝতে পারবে তাই না, বললে দিলে অথবা সংক্ষেপিত করলেও শেষ হয়ে আসসালামু যাবে। আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম। ম্যাম। এই জন্য ভাবলাম যে আগে ব্যাকরণটা পড়াই। এবার ব্যাকরণে কি আছে টপিক কেউ জানো? ম্যাম ব্যাকরণ কিন্তু দোলা ম্যামও পড়িয়েছে। হ্যাঁ দুজন মিলিয়ে পড়াবো, আমরা ভাগ করে নিয়েছি। ব্যাকরণ ম্যাডাম শুরু করেছেন না উচ্চারণ? জি ম্যাম। হ্যাঁ জি তাহলে ম্যাম। সেটাই, আমরা তোমাদের একটা টপিকে আছে সেটা হচ্ছে উচ্চারণ। তো উচ্চারণটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি যেন জলদি জলদি শেষ হয়ে যায়, তাহলে ম্যাডামও উপন্যাস ধরতে পারবেন, আমিও নাটক ধরতে পারবো। ঠিক আছে, এজন্য আমরা দুজনের মধ্যে কন্ট্যাক্ট করেই পড়াচ্ছি তোমাদেরকে, যা পড়াচ্ছি। ঠিক ম্যাডাম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওকে ম্যাম। সালাম। ম্যাম চ্যাট বক্সে রোল লিখে দিব? লিখে দাও, তারপর সময় থাকলে আমি করবো, নাম ডাকবো। ওকে মানে ম্যাম। নামটা ডাকলে বেশি সুবিধা হয়, তাহলে আমি সামনাসামনি দেখতে পারি কারা আছে। আজকে তোমাদের আর দুইটা ক্লাস হয়েছে? জি ম্যাম। জি ম্যাম হয়েছে। আচ্ছা ঠিক আছে। ভেবেছিলাম যে তোমাদের সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ হবে, ফেব্রুয়ারি মাসে খুলবে টুলবে এভাবে একটা কথা তো শুনেছিলাম, কিন্তু এখন তো আবার ওয়ালাইকুম সালাম, এখন তো আবার জি ম্যাম, সেটা আমরাও ভেবেছিলাম যে আপনাদের সাথে সাক্ষাৎ হবে, আমাদের নতুন করে নবীনবরণ হবে, কিন্তু কিছুই তোমাদের হলো না। তোমাদের এই কাজ করতে করতে এটা বিডের পরীক্ষা না চলে আসে, আমি এটা চিন্তা করছি, নবীন বরণ আস্তে আস্তে। যাক, এখন কি করবে, এভাবেই করতে হচ্ছে, সারা পৃথিবী যেভাবে চলছে এভাবেই আমাদের চলতে হচ্ছে। আস্তে আস্তে আমাদের ফেয়ারওয়েল চলে আসবে। হতেও পারে, দোয়া করে যেন দ্রুত সবকিছু ঠিক হয়ে যায়। খুললেই তো তোমাদের আগে খুলতো, মানে তোমাদের আর হচ্ছে ক্লাস 10 এর, কলেজের আর 10 এর মেয়েদের খুলতো আর কি প্রথমে খুললে, কিন্তু জি ম্যাম। ম্যাম আমরা তো শুনেছিলাম যে এইচএসসি মানে কি যারা ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষার্থী, পড়ে হ্যাঁ তাদের জন্য মেবি। হ্যাঁ তাদের জন্য খুলতো, মানে ধীরে ধীরে আগে কলেজ থেকে শুরু করতো আর কি। মানে প্রথম দিকে তোমরা একটু ম্যাচিউর না, তো তোমাদেরকে আনলে তোমরা তো মানবে নিয়ম কানুন,
এই জন্য তোমাদেরকে দিয়ে শুরু করতে আর কি। কলেজের সেকেন্ড ইয়ার, তারপর হয়তো 10, তারপর ফার্স্ট ইয়ার, এভাবে শুরু করতো। আমাদেরও তো গ্যাপ গেছে, আমাদের তো শুরু করে দেওয়া উচিত। সেটাই। আচ্ছা, আমি একটু দেরি করছি কারণ তোমাদের ফ্রেন্ডরা আসছে তো, জন্য। ঠিক আছে, এবার আমরা পড়ালেখায় চলে যাই। তো একজন আগে আমাকে বলো যে ম্যাডাম কি পড়িয়েছেন, এক্স্যাক্টলি ম্যাডাম কি পড়িয়েছেন। আমার সাথে ম্যাডামের কথা হয়েছে, তারপরে তোমাদের কাছ থেকে শুনি। ম্যাম ব্যাকরণের ম্যাম হচ্ছে কি আমাদের উচ্চারণ শিখিয়েছে, এ এর 5টা নিয়ম শিখিয়েছে উচ্চারণের। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি আমার টপিকে চলে যাই, সেটা হচ্ছে ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবার সেই স্লো মোশনে চলে গেলাম নাকি? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম কথা শুনতে পাচ্ছি। কিন্তু কিছু দেখা যাচ্ছে স্ক্রিনে? না মিস, না ম্যাম লোডিং হচ্ছে। নো ম্যাম, জাস্ট লোডিং হচ্ছে। কি যে একটা যন্ত্রণা, বলার বাহিরে। পুরো লেকচার রেডি করে, মানে তোমাদের জন্য উচ্চারণটা সম্পূর্ণ রেডি করে রেখেছি, শান্তি মতো দেখাবো সেটাও পারছি না। আচ্ছা, যাই হোক, এটা আসুক, এ ফাঁকে আমরা একটু আমাদের পড়ার কথা বলি। সেটা হচ্ছে উচ্চারণ টপিকটা ইম্পর্টেন্ট এই জন্য যে শুধুমাত্র পরীক্ষায় 5টা নম্বর পাবো এটা ভেবে যে উচ্চারণ পড়বো তা না। তোমরা দেখবে তোমাদের ব্যক্তিগত জীবনে উচ্চারণটা অনেক বেশি প্রয়োজনীয়। কারণ উচ্চারণ, তুমি যখন কোথাও যাবে, তুমি যদি একটা শব্দ বলো আর ভুল উচ্চারণ করো, দেখবে যে ওইটা মানে খুব একটা নেগেটিভ ইমপ্রেশন আসে। হ্যাঁ, দেখবে যে ওই কথাটা কথা বলতে পারো। হ্যাঁ, কিন্তু এটা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি ম্যাম। কিছু দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম, বাংলা দেখা শব্দ যাচ্ছে। উচ্চারণ পর্ব ম্যাম 1। দেখা যাচ্ছে। আচ্ছা, জয়েন করতে পারতেছে না। হ্যাঁ, আমি যে অ্যাডমিট দিলাম এখন। ঠিক আছে, এখন মনে হয় দেখা যাচ্ছে। আমরা আমাদের প্রাত্যহিক জীবনের জন্য উচ্চারণটাকে গুরুত্বপূর্ণ মনে করব। কি বাবা বলো? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু মিউট করে দাও, আর বাকি দেখে আমি একসেপ্ট করছি। যখনই কোনো একটা চাকরির ক্ষেত্রে যাও, কোনো জায়গায় ভাইবা দিতে যাও, টিচারদের সাথে কথা বলো, যে কোনো একটা পরিস্থিতিতে শুদ্ধ উচ্চারণ অনেক বেশি ভূমিকা রাখে। শুদ্ধ উচ্চারণ যদি না করো তাহলে মানুষের কাছে হাসির পাত্র হতে পারো, তারপর হচ্ছে তোমার মূল্য কমে যেতে পারে। তো এই জন্য সঠিক উচ্চারণ জানা আমাদের খুবই জরুরি। অনেক শব্দ আছে যেগুলো আমরা এখনো ভুল উচ্চারণ করি। তোমরা তোমাদের গল্পই দেখো, একটা গল্প আছে না, আহ্বান লেখা আছে, আমরা কিন্তু মনে করি আহ্বান, আসলে কিন্তু এটা উচ্চারণ হবে হচ্ছে আহ্বান। হ্যাঁ, এই যে একটা একটা করে শব্দের সঠিক উচ্চারণ জানা। ওয়ালাইকুম সালাম। একটা একটা করে শব্দের সঠিক উচ্চারণ জানা কিন্তু খুবই জরুরি। ভুল উচ্চারণ করা মানে এখন আমরা পড়তে হবে বাধ্য হয়ে পরীক্ষার জন্য। তো পড়তে পড়তে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ব্যবহারের জন্য সঠিক উচ্চারণটা জানতে পারবো। হ্যাঁ, প্রথমে দেখো যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে যে ওয়ালাইকুম সালাম। সবাই একটু মাইক্রোফোনগুলো মিউট করে দাও। হ্যাঁ, দেখো উচ্চারণটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের প্রথম প্রশ্ন, তাই না? তোমরা কি দেখেছো বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটা কোনো বোর্ড প্রশ্ন বা কোনো কিছুতে? জি ম্যাম। হ্যাঁ, তো ওই প্রশ্নের মধ্যে সবচেয়ে প্রথমে উচ্চারণ আসে, দেখেছো বাংলা উচ্চারণ? খেয়াল করেছো নাকি কেউ? হ্যাঁ, তো ওই প্রথম প্রশ্নটা হচ্ছে উচ্চারণ, এবং এটার অথবাতে উচ্চারণ থেকে প্রশ্ন আসে। উচ্চারণের প্রশ্নের 2টা ধরন আছে। প্রথমটা থাকবে হচ্ছে একটা রিটেন প্রশ্ন। হ্যাঁ, যে মনে করো ম্যাডাম তোমাদের এ ধ্বনি পড়িয়েছে না, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো, এভাবে করে আসতে পারে।
অথবা অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো, অথবা বফলা অথবা মফলা জফলা এগুলো উচ্চারণের 5টি নিয়ম লিখো, অথবা দিয়ে কি করবে 7-8টা শব্দ দেয়া থাকবে, ওই শব্দগুলোর সঠিক উচ্চারণ লিখতে হয়। নর্মালি আমরা বলি কি যে ওই শব্দগুলো দিতে, যদি তুমি পারো সঠিক শব্দ লিখতে তাহলে কিন্তু 5-এ 5 পেয়ে যাবে না। 5টা যদি তুমি দাও তাহলে তুমি সঠিক যদি 4টাও পারো 5-এর মধ্যে 4 পেয়ে যাবে। কিন্তু তুমি রিটেন লিখো আর যদি ঠিক মতো না লিখতে পারো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ম্যাম টাইমও লাগবে বেশি। হ্যাঁ টাইমও বেশি লাগবে, কিন্তু এটার জন্য প্র্যাকটিসের দরকার। প্লাস হচ্ছে বোর্ডের যে উচ্চারণগুলো আসে না প্রতি বছর, ওখান থেকে নর্মালি উচ্চারণের শব্দগুলো আসে। মানে দেখবে যে প্রতি বছর যেমন 2016-17 এইভাবে করে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে কিছু শব্দ আসে, যেমন অধ্যক্ষ, দক্ষ, পদ্য, কিছু শব্দ আছে। এইসব শব্দের উচ্চারণগুলো আসে, মানে প্রায় ঘুরে ফিরে একই টাইপের উচ্চারণ আসে। তাহলে যারা শব্দ প্র্যাকটিস করবে তারা উচ্চারণ দিয়ে খুব সহজে উত্তরটা দিতে পারবে। আর প্রথম প্রশ্নটা যেটা আসে, যেটা রিটেন, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, যেটা রিটেন, ওই প্রশ্নটার জন্য আমরা আজকে প্রস্তুতি নিব এবং রিটেন পড়তে পড়তে আমরা জানতে পারবো যে কি কি উচ্চারণের নিয়ম আছে। আর এখানে যেহেতু এটা ব্যাকরণ অংশে আছে, এটা নম্বর হচ্ছে 5, ঠিক আছে? মনে হতে পারে 5 এটা কোনো নাম্বার, কিন্তু এখানেই নাম্বার পাওয়া যায়। হ্যাঁ দেখবে যে 5-5 করে উচ্চারণে 5, তারপর বানানে 5, এরকম করতে করতে তোমাদের নাম্বারটা আগাবে। কারণ নির্মিত অংশে তো অনেক লেখা না, ওই লেখালেখি কিন্তু তোমরা কুলাতে পারবে না, এক একটা টপিক অনেক লিখতে হয়, তো ওখানে 10-এ 10 পাওয়া তো কোনোভাবেই সম্ভব না। তো এখানে আমরা 5-এ 5 করে নিয়ে নিব, এই জন্য এই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব যে উচ্চারণ রীতি কি। উচ্চারণ নিয়ে যতগুলো রিটেন প্রশ্ন আসে, বেশিরভাগ প্রশ্নের শুরুতে এই প্রশ্নটা আসে যে উচ্চারণ রীতি বলতে তোমরা কি বোঝো, ঠিক আছে? মানে সংজ্ঞা এসে সংজ্ঞাতে থাকে 1 নাম্বার, আর নিয়ম মনে করো 5টা বা 4টা নিয়ম আসে, ওখানে থাকে 4 নম্বর। তো সংজ্ঞাটা তোমাদের জানতে হবে, তাহলে তোমরা সংজ্ঞাটা দিয়ে 1টা নাম্বার নিয়ে নিতে পারবে। উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা ভাষার প্রতিটি শব্দ উচ্চারণের জন্য কতগুলো সূত্র বা নিয়ম প্রণীত হয়েছে, এই সূত্র বা নিয়মের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে। হ্যাঁ মানে প্রতিটা শব্দের নির্দিষ্ট নিয়ম আছে, যে এই শব্দটা এভাবে উচ্চারণ করতে হবে, এই শব্দটা এভাবে উচ্চারণ করতে হবে। যেমন শ্মশান শব্দটা তোমরা লেখা দেখেছো? শ্মশান, ওই যে যেখানে মৃতদের পোড়ানো হয়, হ্যাঁ শবদেহ পোড়ানো হয়, ওই শ্মশান শব্দটা শুরুতে কিন্তু ম আছে না, একটা তালব্য শ-এর সাথে একটা ম আছে, কিন্তু আমরা কিন্তু শমশান উচ্চারণ করি না, আমরা শ্মশান মটা উচ্চারণ করি না। তার মানে শ্মশানের একটা নির্দিষ্ট নিয়ম আছে উচ্চারণে। আবার এরকম যেমন গ্রীষ্ম, গ্রীষ্মের শেষে কিন্তু একটা ম লিখি আমরা, লিখো তোমরা গ্রীষ্মের শেষে। জি ম্যাম। গ্রীষ্ম হবে কিন্তু জি ম্যাম। হ্যাঁ দেখতে মনে হয় না গ্রীষ্ম, আসলে কিন্তু উচ্চারণটা হবে গ্রীষ্ম। এভাবে করে প্রত্যেকটা শব্দ উচ্চারণের যে সঠিক নিয়ম আছে, এই নিয়মগুলোকে একসাথে মানে সমষ্টিটাকে বলা হয় উচ্চারণ রীতি, ঠিক আছে? প্রতিটা নিয়ম মিলে একটা যে সমষ্টি হয়, নিয়মের সমষ্টি, এটাকে বলা হচ্ছে উচ্চারণ রীতি, ঠিক আছে? সংজ্ঞাটা তোমাদের সবার জানতে হবে, কারণ এখানে 1 নম্বর থাকে, এবং লিখতে লিখতে তোমাদের প্রথমটা এটা লিখে ফেলে তুমি যদি বাকি 4টা নিয়ম নাও দাও তুমি 1 পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা দেখব যে উচ্চারণ কেন প্রয়োজন। হ্যাঁ শুদ্ধ উচ্চারণ কেন প্রয়োজনীয়তা লাভ করেছে। এখানে কিন্তু লেখা আছে যে বিশুদ্ধ উচ্চারণের জন্য শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। তুমি যদি একটা শব্দ ভুল উচ্চারণে ব্যবহার করো, তাহলে ভাষা যে জন্য সৃষ্টি হয়েছে, যে ভাষার প্রত্যেকটা শব্দের নিজস্ব উচ্চারণ আছে, নিজস্ব বানান আছে, এগুলো যদি তুমি অনুসরণ না করো, তাহলে ভাষা যে সৃষ্টির উদ্দেশ্য ওটাই ব্যর্থ হয়। ভাষা অর্থবহতা বা বোধগম্যতার ক্ষেত্রে উচ্চারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখবে একটা শব্দ সঠিক উচ্চারণের কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন তুমি দেখো ভালো, এই শব্দটা আমরা যখন ভালো বলি তখন বোঝায় কি উত্তম, আর যখন ভালো না বলে ভাল বলবো তখন হয়ে যাবে কি কপাল, ঠিক আছে? একই শব্দ উচ্চারণের ভিন্নতার কারণে অর্থগুলো আমরা ঠিকভাবে বুঝতে পারি। হ্যাঁ আবার আরো কিছু শব্দ আছে যেমন কালো আর কাল, হ্যাঁ উচ্চারণের কারণে কিন্তু তুমি মানে পার্থক্যটা বুঝতে পারবে। কাল বলতে কি বুঝি আমরা বলো তো? সময়। হ্যাঁ সময় কাল সময়টা বুঝি। আর কালো বলতে আমরা কি বুঝি? কালো, রং হ্যাঁ কালো বলতে আমরা বুঝি হচ্ছে রং। তাহলে আর কেউ যদি কালোকে মনে করে থাক কাল উচ্চারণ করি, তাহলে হবে? কালোকে কালো উচ্চারণ করতে হবে, কালকে কাল উচ্চারণ করতে হবে। তাহলে সঠিক উচ্চারণের কারণে কি হয়, অর্থগুলা বুঝতে আমাদের সুবিধা হয়। তাই শুদ্ধ উচ্চারণ একদিকে যেমন ঠিকভাবে মনোভাব প্রকাশের সহায়ক, তেমনি শব্দের অর্থ বিভ্রান্তি ও বিকৃতি ঘটার সম্ভাবনা থেকেও মুক্ত রাখে। যে বুঝতে পারছো, বিকৃতি ঘটা থেকে আমাদেরকে বাঁচায়।
তাই বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন অপরিসীম। বিশুদ্ধ উচ্চারণের জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে। প্রথমটা কি? প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গি অনুসরণ করা। প্রমিত ভাষা কোনটা? যেটাকে আমরা বলি শুদ্ধ ভাষা, যেটা আমরা মানে বিভিন্ন খবর পাঠের সময় শুনি, অথবা ক্লাসের টিচারদেরকে বলতে শুনি, অথবা বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় আমরা যে শুনি শুদ্ধ ভাষা যেটা, ওটাকে বলে প্রমিত কথ্য ভাষা। মানে এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাষা, যে ভাষাটা সব জায়গায় প্রচলিত হয়। তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তিকে এই ভাষায় কথা বললে সবাই বুঝতে পারবে, এবং এটাকে একটা আদর্শ ভাষা হিসেবে ধরা হয়, যেটা আমরা বলি শুদ্ধ ভাষা, যেটা আমি এখন কথা বলছি। হ্যাঁ, তো এই ভাষা যদি আমরা অনুসরণ করি, প্রমিত ভাষা অর্থাৎ কি? চলিত আঞ্চলিক ভাষার পার্থক্য সম্পর্কে অবহিত হওয়া ও প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করা। প্রতিটা মানুষের কিন্তু নিজস্ব আঞ্চলিক ভাষা আছে না? যারা বরিশালের, যারা নোয়াখালীর, যারা চট্টগ্রামের, প্রত্যেকের আঞ্চলিক ভাষা আছে। তুমি এটা ব্যবহার করো, কিন্তু যেই সময়ে যেটা প্রয়োজন তোমার ব্যবহারটা জানতে হবে। তুমি তোমাদের এলাকায় যাও, ওখানে আঞ্চলিক ভাষায় কথা বলো, সমস্যা নেই, কিন্তু যে যে ক্ষেত্রে তোমার প্রমিত ভাষায় কথা বলার প্রয়োজন, ওই ব্যবহার সম্পর্কে তোমাকে জেনে শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে। তারপর কি বলছে? স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যথাযথ উচ্চারণ সম্পর্কে অবহিত হওয়া। মানে কোন স্বরধ্বনি কিভাবে উচ্চারণ করতে হয় আর কোন ব্যঞ্জনধ্বনি কিভাবে উচ্চারণ করতে হয়, সেটা সঠিকভাবে জেনে তোমাকে শুদ্ধ উচ্চারণ করতে হবে। উচ্চারণ সূত্র সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। উচ্চারণ সূত্র কি? এই যে আজকে আমরা যেগুলো পড়বো, আজকে অথবা উচ্চারণের নিয়ম যেগুলো পড়বো, এগুলো সম্পর্কে তোমাদের সঠিক ধারণা থাকতে হবে। উচ্চারণ সূত্র মানে উচ্চারণের রীতিগুলো, যেমন এ এর উচ্চারণ, অ এর উচ্চারণ, এগুলো তখন তুমি জানবে। তুমি যদি জানো তাহলে না তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি নাই জানো যে সঠিক উচ্চারণ কোনটা, তাহলে তুমি তো ব্যবহারই করতে পারবে না। হ্যাঁ, আর শেষে কি বলছে? আঞ্চলিকতা পরিহার করা। মানে যথাসাধ্য চেষ্টা করবে যে একটা শব্দের আঞ্চলিক যে উচ্চারণটা না করে সঠিক উচ্চারণটা করতে। হ্যাঁ, আঞ্চলিক উচ্চারণ না করে আমরা চাবো যে শুদ্ধভাবে এই শব্দটাকে কি বলা হয়। আমি যদি নাও জানি, তা আমি জানার চেষ্টা করবো যে আমাদের এলাকায় এই শব্দটাকে এটা বলে না, আমি এটা বলবো না। আমি কি, অনেকে দেখো অনেক এলাকায় শ কে হ বলে, বলে না? আবার যেমন রংপুরের মানুষ র কে অ উচ্চারণ করে, রংপুরকে বলে অংপুর, হ্যাঁ, লালকে বলে নাল। তো আঞ্চলিকতা পরিহার করে তোমাকে শুদ্ধ উচ্চারণ করতে হবে। এই বিষয়গুলো যদি অনুসরণ করো, তাহলে তুমি শুদ্ধ উচ্চারণ করতে পারবে। এরপর দেখো, আজকে আমি যেটা পড়াবো এই প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কিন্তু আগে আমি এটা পড়াবো, কারণ যেহেতু আজকে উচ্চারণ নিয়ে একটা ভূমিকা ক্লাস নিলাম, যে উচ্চারণ কি, উচ্চারণ রীতি কি, উচ্চারণের প্রয়োজনীয়তা কি, তাই আজকে একটা টপিক পড়াবো, তো এজন্য শুধু মফলা নিয়েছি। এছাড়া অন্য সময় অ এর উচ্চারণের অনেকগুলো নিয়ম আছে, ওটার জন্য আমার আরো ক্লাস লাগবে। জন্য আজকে আমি পড়াবো মফলা উচ্চারণের 5টি নিয়ম। প্রশ্নগুলো ঠিক এইভাবে আসবে, দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে প্রশ্নগুলো, কিন্তু যেভাবে এখন লেখা আছে না, জি ম্যাম। মফলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, এভাবে করে প্রশ্নগুলো আসবে। যখন এভাবে লেখা থাকবে তখন তোমরা কি করবে? এখানে শুরুতে কোনো ভূমিকা দেয়নি, হ্যাঁ, উত্তর অংশে শুধু নিয়মগুলো লেখা আছে, তোমরা একটু ভূমিকা দিয়ে লিখবে যে উচ্চারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, মফলা হচ্ছে ব্যঞ্জনবর্ণের একটা অংশ, তো মফলা উচ্চারণ নির্দিষ্ট কিছু নিয়ম আছে নিচে উল্লেখ করা হলো। মানে একটু লেখে তারপর নিয়ম শুরু করবে, খাস করে 1 2 3 4 5 করে নিয়ম লেখা শুরু করবে না। আর উদাহরণ তো অবশ্যই দিতে হবে, কারণ উদাহরণ যদি না দাও তখন মানে তোমার নাম্বার অর্ধেক আগেই কাটা যাবে, কারণ 5-এর মধ্যে 2.5 থাকবে উদাহরণের জন্য আর 2.5 থাকবে নিয়মের জন্য। ঠিক আছে, উদাহরণ অবশ্যই দিতে হবে। এখন তোমার ইচ্ছা 1টা 2টা দেওয়া, কিন্তু কমপক্ষে 2টা দেওয়ার চেষ্টা করবে, 1টা দিলে বেশি কম দেখা যায়। তো তোমরা মফলা তো চিনো, ফলা কয়টা বলো তো? একেবারে ছোটবেলার প্রশ্ন জিজ্ঞেস করলো। 6টি সম্ভবত ম্যাম। হ্যাঁ, 6টা। ব, র, জ, ম, অন্তস্থ জ আর ন। হ্যাঁ, 6টা ফলা আছে, এর মধ্যে একটা ফলা হচ্ছে ম ফলা। ম অন্তস্থ জ। হ্যাঁ, অন্তস্থ জ আছে, জ ফলা আছে, ম ফলা আছে। তো এই যে ম ফলাগুলা শব্দে মানে বর্ণের সাথে যুক্ত হয়, হওয়ার পরে কখনো কখনো আমরা দেখি কি মটা উচ্চারণ করতে হয় না, কখনো কখনো দেখি মটা উচ্চারিত হয়। তো কোথায় করব আর কোথায় করব না, এটা আমাদের জানার প্রয়োজন না? এজন্য এই নিয়মগুলো আমাদের জানতে হবে, এবং পরীক্ষা আসলে এইভাবে করে লিখতে হবে যে শব্দের আদ্য মানে যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে। এছাড়াও আমি যে এখানে 5টা নিয়ম লিখেছি মানে উল্লেখ করেছি, এছাড়াও আরো মফলা নিয়ম আছে। তো তুমি তোমার সুবিধা মতো যেগুলো মনে রাখা সম্ভব ওরকম 5টা নিয়ম দিবে। ঠিক আছে, প্রথম নিয়মটা আমরা লিখছি, পয়েন্ট করে লিখবো। হ্যাঁ 1 2 3 4 5 করে, অথবা ক খ গ ঘ উ এভাবে করে পয়েন্ট করে লিখবে।
এখন দেখো কি লিখেছে, শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে। হ্যাঁ, আদ্য মানে কি কেউ বলতে পারবে? ম্যাম শুরুতে হ্যাঁ, শব্দের প্রথমে। শুরুতে। হ্যাঁ, কিছু কিছু ব্যঞ্জন বর্ণ শব্দের শুরুতে থাকে এবং ওটার সাথে মফলা থাকে। মানে শব্দের প্রথম যে ব্যঞ্জনটা আছে ওটার সাথে যদি মফলা থাকে তাহলে আমরা কি করব, ওই মফলাটাকে আদ্য ব্যঞ্জন মানে, হ্যাঁ, শব্দের শুরুর ব্যঞ্জন বর্ণে যদি মফলা থাকে তাহলে ওই মটা আমরা উচ্চারণ করব না। এখানে দেখো, এখানে শব্দগুলো দেখো, কিছু উদাহরণগুলো না মানে স্ক্রিনে আনার কারণে ফেটে অন্যরকম হয়ে গেছে। এখানে সারণ হবে না, স্মরণ হবে। তোমরা শুধু মানে বোঝার চেষ্টা করো, যেগুলো ভুল আসছে ভেঙে ভেঙে ওগুলা তোমরা নিজেরাই দেখবে বইয়ের মধ্যে সঠিক দেওয়া আছে। আমি শুধু তোমাদের নিয়মটা বোঝাচ্ছি। হ্যাঁ, কি হবে, শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের সাথে যদি মফলা যুক্ত থাকে তাহলে সেই মটা আমরা উচ্চারণ করব না। আর কি হবে, ওই ব্যঞ্জনটার পরিবর্তে আমরা একটু নাকে উচ্চারণ করবো, যে নাক একটু করে না, যেমন যখন আমরা আরবি পড়ি হরফ তখন একটু নাকে উচ্চারণ করি না, গুন্নার মতো, ওরকম নাকে নাকে উচ্চারণ, নাসিক্য উচ্চারিত হবে। হ্যাঁ, ওটাই বলছে যে নাসিক্য উচ্চারিত হবে। যেমন স্মরণ, এই শব্দের এখানে ভুল লেখা আছে, সারণ হবে না, স্মরণ হবে। স্মরণের শুরুতে যে ম আছে আমরা কি উচ্চারণ করি, স্মরণ, এভাবে উচ্চারণ করি না ম্যাম। আমরা, কি করি, স্মরণ। এই যেভাবে স্মরণ, দেখো তোমরা খেয়াল করছো এখানে স্মরণ এখানে ছিল দন্তস্ব, কিন্তু এখানে কি তালব্যস্ব। হ্যাঁ, উপর আবার একটু চন্দ্রবিন্দু উচ্চারণের জন্য। হ্যাঁ, তুমি কি স্মরণ উচ্চারণ করো, তুমি তো স্মরণ উচ্চারণ করো। উচ্চারণটা যখন তুমি লিখবে একদম ঠিক যা উচ্চারণ করো তাই লিখতে হবে। যদি দন্ত স্বয়ের মতো, দন্ত স্ব উচ্চারণ কিন্তু স্বয়ের মতো, খেয়াল করেছো? হ্যাঁ, বাস বলি না আমরা, বাস ওই ছয়ের মতো, একেবারে ছয়ের মতো না, আবার ছয়ের মতো না। তো দন্ত স্বর উচ্চারণ আমরা এখানে করছি তালব্য স্বরের মতো, যেহেতু উচ্চারণটা স, এই জন্য আমরা এখানে ছ লিখেছি। আর আমরা কি বলছি, যে শুরুতে ম থাকলে তার পরিবর্তে কি হবে, যে একটু নাকে উচ্চারণ হবে। নাক বুঝাতে আমরা কি ব্যবহার করছি, চন্দ্রবিন্দু, স্বরণ। হ্যাঁ, আর লাস্টে হসন্ত কেন দিল, তুমি যখন থামো তখন থামো না লাস্টে, যে স্মরণ নাকি স্মরণ বলো, স্মরণ। যেখানে তুমি থামবে, হ্যাঁ, সেখানে সেখানে হসন্ত ব্যবহার করতে হবে। মানে উচ্চারণটা যখন তুমি লিখবে কোনো শব্দের, তোমার মানে প্রতিটা জিনিস ফলো করতে হবে। তুমি কোথায় থামলে, থামলে হসন্ত ব্যবহার করতে হবে। উচ্চারণ তুমি করো, যদি স্বয়ের মতো উচ্চারণ হয়, মেন শব্দটা দন্ত স থাক, উচ্চারণ যদি তালব্য স হয় তোমার তালব্য স লিখতে হবে। ঠিক আছে? আর দেখো এখানে, এখানে কিন্তু রয় কোনো ওকার ছিল না, কিন্তু আমরা এখানে ওকার কেন দিলাম, আমরা স্মরণ বলি না, আমরা বলি স্মরণ, একটু গোল করে বলি। যেহেতু গোল করে বলি এই জন্য এখানে ওকার ব্যবহার করেছি। এখন প্রথম তো মনে হতে পারে একটু ভেজাল, পড়তে পড়তে যখন তুমি বারবার উচ্চারণের নিয়ম পড়বে তখন বুঝতে পারবে যে কোনখানে তুমি অ এর জায়গায় একটু গোল করে ও বলছো, হ্যাঁ, কোন জায়গায় অই বলছো। তো ওই যে জায়গায় একটু গোল করে বলবে ওখানে ওকার ব্যবহার করতে হবে। শ্মশান শব্দটা একটু আগে বলেছে, দেখো শ্মশানে আমরা এটাকে শ্মশান বলছি না, স বলছি, জন্য এখানে তালব্য সই ব্যবহার করছি। আর মফলার পরিবর্তে এখানে চন্দ্রবিন্দু মানে একটু নাসিক্য করে উচ্চারিত হচ্ছে। আর লাস্টে যেহেতু থামছি, শ্মশান, এই জন্য এখানে একটা হসন্ত ব্যবহার করেছি। এখন বুঝতে পারছো যে শব্দের শুরুতে যদি মফলা থাকে, হ্যাঁ, শুরুর ব্যঞ্জনের সাথে, তাহলে আমরা উচ্চারণ করব না, আর ওটা কি করব, নাসিক্য উচ্চারণ করব। 1 নম্বর নিয়মে কার কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নো ম্যাম। ঠিক আছে। আবার 2 নম্বরটা যাই। ম্যাম, হ্যাঁ বলো বাবা। ম্যাম উদাহরণ কমপক্ষে কয়টা ব্যবহার করতে হবে? 2টা দিলে ভালো হয়। হ্যাঁ, একটা একেবারে মনে না থাকলে একটা দিও, কিন্তু 2টা দেওয়াটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, 2টা দিলে ভালো হয়। আচ্ছা, এরপর দ্বিতীয় নিয়মটা কি, শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে ম উচ্চারিত না হয়ে সংযুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে। কথাটা আমি সহজ ভাষায় বলছি তাহলে তোমরা বুঝতে পারবে। শুরুতে হলে তো আমরা ম উচ্চারণ করলাম না, হ্যাঁ, ম উচ্চারণ না করে ওর উপর একটু চন্দ্রবিন্দু ব্যবহার করলাম। আর যদি শুরুতে না হয়ে শব্দের মাঝখানে বা শেষে মফলা আসে, তখন আমরা কি করব, যে ব্যঞ্জনটার সাথে যুক্ত না ওই ব্যঞ্জনটা আমরা 2বার উচ্চারণ করব। বুঝতে পারছো? যেই ব্যঞ্জনটার সাথে যুক্ত, যেমন ছদ্ম, পদ্ম, দেখো এই শব্দটা দেখো, পদ্ম, এখানে দয়ের সাথে যুক্ত না, আমরা কিন্তু পদ্ম বলছি না, হ্যাঁ, অথবা শুধু পদ বলছি না, কি বলছি, পদ্ম। মানে যে ব্যঞ্জনের সাথে যুক্ত ওকে আমরা 2বার উচ্চারণ করব, কিন্তু মফলার কারণে একটু নাসিক্য উচ্চারণ হবে, হ্যাঁ, চন্দ্রবিন্দুর মতো। এখন তোমরা দেখো উদাহরণগুলোর মধ্যে বানানটা দেখো ভুল হয়ে গিয়েছে, হ্যাঁ, মানে এগুলো সব ভেঙে গেছে, মানে লেখার পরে এগুলো সব মানে কোন একটা কারণে ভেঙে গেছে আর কি। আসলে এখানে হবে ছদ্ম, এই যে এখানে একারটা দেখছো না, এটা হবে এখানে দ্বিতীয় দটার সাথে, মানে ছদ্ম হবে। হ্যাঁ,
বুঝতে পেরেছো? আর হসন্ত হবে না? হ্যাঁ, এখানে একটা হসন্ত হবে, দয়ের মধ্যে একটা হসন্ত হবে, দয়ের মধ্যে একটা হসন্ত হবে। তোমরা যে ধরতে পেরেছো, এখনই ধরতে পেরেছো, খেয়াল করেছো? মানে তোমরা একবার করেই বুঝতে পারছো যে যেখানে থামবে ওখানে হসন্ত হবে। ঠিক আছে, তোমরা শুধু মেইন শব্দটা দেখো, ওই ভাঙাটা দেখো না, তাহলে ঝামেলা হবে। তোমরা উচ্চারণটা দেখো, আমরা বলি ছদ্মবেশ বলি না, আমরা কি ছদ্মবেশ বলি? ছদ্ম বলি না, ছদ্মবেশ বলি। এটা কেন হলো? কারণ মফলা যখন শব্দের মাঝে বা শেষে যুক্ত হবে, তখন যার সাথে যুক্ত হবে তাকে আমরা দুবার উচ্চারণ করবো। আর মফলা, হ্যাঁ, দ্বিত্ব মানে দুবার উচ্চারণ করবো। আর মফলার কারণে উপরে একটা চন্দ্রবিন্দু এসে পড়েছে। ঠিক আছে, রশ্মি তো আমরা রশ্মি বলি না, কিন্তু এটা হবে রশ্মি। রশ্মি যার সাথে যুক্ত হয়েছে তাকে আমরা দুবার উচ্চারণ করলাম। ঠিক আছে, এরপরে 3 নম্বর নিয়মটা কি? শব্দের মাঝে বা শেষে তো সর্বত্র ম ফলাযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয় না। এটা কি জানো? 2 নম্বরের ব্যতিক্রম। 2 নম্বরে আমরা যা শিখলাম না, দুনিয়ায় কি সব একই নিয়মে হয়? যেমন মানুষ সবারই 2 হাত 2 পা, সব এটা হচ্ছে নর্মাল না? মাঝে মাঝে আমরা ব্যতিক্রম দেখি না, যে একজন মানুষ জন্ম হয়েছে একটা পা নেই, একটা হাত নেই, থাকে না ব্যতিক্রম? যেমন ব্যাকরণের নিয়মের ব্যতিক্রম আছে। আমরা 2 নম্বর নিয়মটা যে পড়লাম, যে শব্দের মাঝে বা শেষে মফলা আসলে ওটাকে আমরা উচ্চারণ না করে ব্যঞ্জনটাকে দুবার উচ্চারণ করবো। তবে কিছু কিছু শব্দ আছে যেখানে আমরা দুবার উচ্চারণ করব না, ওই মফলাটাকে উচ্চারণ করব। যেমন দেখো বাগ্মি, আমরা এটাকে বাগ্মি উচ্চারণ করি, আমরা বাগ্যি উচ্চারণ করি না। বাগ্মি মানে কি জানো? যে মানে অনেক সুন্দর কথা বলে, অনেক সুন্দর বক্তৃতা দেয়। হ্যাঁ, তো এই যে বাগ্মি, এখানে দেখো এই লেখাটা ভেঙে আসছে, ভাঙা লেখাটা তোমরা দেখো না। হ্যাঁ, আমি উচ্চারণ করছি, এটা দেখো বাগ্মি। এখানে বাঘ, গয়ের মধ্যে কি হসন্ত হবে নাকি হবে না বলো তো? গয়ের মধ্যে হসন্ত হবে আর হ্যাঁ, হ্যাঁ হবে। হ্যাঁ, গয়ের মধ্যে হসন্ত হবে। ঠিক আছে, বাগ্মি। এখানে উচ্চারণ হচ্ছে কেন? এটা ব্যতিক্রম। ব্যতিক্রম কয়েকটা শব্দ আছে যেখানে কি হবে না, মফলার উচ্চারণ হবে আর ব্যঞ্জনটা দ্বিত্ব উচ্চারণ হবে না। তাহলে খ আর গ কিন্তু সেমই বলা যায় না, মানে একই নিয়মে দুটো অংশ বলা যায়। খতে হচ্ছে শব্দের মাঝে বা শেষে মফলা আসলে আমরা সেটা উচ্চারণ না করে ব্যঞ্জনটাকে দুবার উচ্চারণ করব। আর গতে কি করব? মাঝে বা শেষে আসলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যঞ্জনটা দ্বিত্ব উচ্চারণ না করে মফলাল উচ্চারণ করব। ঠিক আছে, গ গেল। এরপরে আমরা দেখবো ঘ নাম্বার নিয়ম। কি বাবা? এখানে ওই যে কি জানি বাগ্মি বা ওইটার পরে মানে বাগ্মি, মানে আমরা তো বাগ্যি উচ্চারণ করছি, কিন্তু হ্যাঁ, এর পরে ময়ের আকার কেন দেওয়া হলো? দাঁড়াও 1 মিনিট। কোথায় ময়ের আকার? দীর্ঘইকার, বাগ্মি দীর্ঘইকার। বাগি না না, বাগি এটা দেখো না, এখানে ভেঙে এমন হয়েছে, এই এখানে একটা হসন্ত ছিল আর ময়ূরশিকার মি হবে, ময়ূরশিকার মি। বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাম, বাগ্মি, যুগ্ম যুগ্ম, যুগ্মটা সেম সেম। যুগেমা। যুগেমা তো ভুল এসেছে, এখানে হসন্ত হবে আর যুগ্ম, এই একারটা ওখানে আসবে। বুঝতে পেরেছো? ও যুগ্ম, আচ্ছা। মকর্ম। বুঝতে পেরেছো? আমি বলছি তোমার মেইন ম্যাডাম, শব্দটা আমরা দেখো। যখন উদাহরণ লিখবো তখন কি এভাবে হ্যাঁ, ভেঙেই দেখাবো? হ্যাঁ, ভেঙে ঠিক মতো দেখাবে। এখানে ভুল মানে এখানে ভেঙে, ইয়াতে তো ভেঙে যায় শব্দ, ভেঙে আগে পিছে চলে যায়। হ্যাঁ, আবার হসন্ত দেওয়া যায়। এখানে মানে যে নিয়ম আছে না ওই নিয়মে হ্যাঁ, নিয়মটা তো দিবে, দিয়ে উদাহরণ দিবে, দিয়ে ওভাবে করে তীর চিহ্ন দিয়ে ভেঙে ভেঙে দেখানো হবে। সঠিক উচ্চারণটা দেখাতে হবে, একদম সঠিক উচ্চারণটা দেখাতে হবে। যেমন তুমি বাগ্মি দিলে, তারপর বাগ্মি ভেঙে দেখাতে হবে, বা গ নিচে হসন্ত মরিষ্কার মি। ঠিক আছে, এভাবে ভেঙে দেখাতে হবে, নাহলে তো বুঝাই গেল না যে তুমি উচ্চারণ নিয়মটা বুঝেছো নাকি। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব ঘতে। যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত মফলার উচ্চারণ হয় না। এতক্ষণ আমরা পড়েছি একটা ব্যঞ্জনের সাথে মফলা যুক্ত হয়েছে। হ্যাঁ, যেমন বাগ্মি গয়ের সাথে যুক্ত হয়েছে, অথবা শ্মশান শয়ের সাথে যুক্ত হয়েছে। কিন্তু মাঝে মাঝে যুক্ত ব্যঞ্জন থাকে না? যেমন এখানে দেখো সূক্ষ্মর মধ্যে এখানে কিন্তু 3টা ব্যঞ্জন আছে, 3টা না 2টা ব্যঞ্জন আছে, ক আর মূর্ধন্য ষ আছে না? অলরেডি এখানে এটা একটা যুক্ত ব্যঞ্জন। এরকম যদি যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে আবার মফলা যুক্ত হয়, তখন মটাকে আমরা উচ্চারণ করব না। বুঝতে পারছো? যদি এমন কোনো ব্যঞ্জন সাথে যুক্ত যেটা অলরেডি যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন মানে খালি একটা ব্যঞ্জন না, যদি যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হয় তাহলে আমরা মফলা উচ্চারণ করব না। এটা খুব সহজ নিয়ম, তোমরা দেখলে বুঝো। সূক্ষ্ম, হ্যাঁ, যক্ষা, ক্ষীয়, ও কিন্তু নিজেই একটা যুক্ত ব্যঞ্জন। ক্ষীয়র মধ্যে কি আছে? ক আর মূর্ধন্য ষ আছে, জানো তোমরা? ক্ষীয় ভাঙলে যে ক আর মূর্ধন্য ষ হয়। হ্যাঁ, তাহলে এরকম যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা যুক্ত হয়, তাহলে আমরা ওই মফলাটাকে উচ্চারণ করব না। ঠিক আছে, সূক্ষ্ম, এখানে দেখো এখানে কি হবে, এই একারটা এখানে চলে আসবে, সূক্ষ্ম, আর কতে একটা হসন্ত হবে। বুঝতে পারছো? সূক্ষ্ম, নিচে হসন্ত একার একার খ। হ্যাঁ, খ ওকার খ। তাহলে 4 নম্বর নিয়মটা দেখলাম যে যুক্ত ব্যঞ্জন হলে আমরা মফলা উচ্চারণ করব না।
মফলাযুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে যার বানানোর উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে। বুঝতে পেরেছো? কিছু কিছু সংস্কৃত শব্দ আমাদের ভাষায় আসছে, যে ভাষাগুলোকে মানে যে শব্দগুলোকে আমাদের সংস্কৃত অনুযায়ী উচ্চারণ করতে হবে, আমাদের নিজস্বভাবে চেঞ্জ করার কোনো অধিকার নেই। ওটা শব্দের শুরুতেই মফলা আসুক, মাঝখানে আসুক, শেষে আসুক, কিন্তু যেহেতু সংস্কৃত ভাষায় ওই শব্দগুলোকে ওইভাবে উচ্চারণ করা হয়, আমাদের ওইটা অনুসরণ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মানে এটা বলা যায় ব্যতিক্রম আর কি, যেটা কোনো নিয়মই মানে না, যেটা সংস্কৃত নিয়ম অনুযায়ী উচ্চারিত হয়েছে এবং এখানেও এভাবে উচ্চারিত হবে। যেমন দেখো স্মিত, হ্যাঁ, কুষ্মাণ্ড, একটা শব্দ পড়েছিল অকাল কুষ্মাণ্ড, তোমার মনে হয় বাগধারা পড়েছিল অকাল কুষ্মাণ্ড, যে অকালে যে পেকে যায়। কুষ্মাণ্ডকে আমরা কুষ্মাণ্ডই বলি, আমরা কুষাণ্ড কিন্তু বলি না। হ্যাঁ, আবার অনেকে বলে স্মিত হাস্য, মানে হালকা হাসে যে তাকে বলে স্মিত হাস্য। আমরা কিন্তু এখানে দেখো শব্দের শুরুতে মফলা উচ্চারণ করছে। আমরা কিন্তু প্রথম নিয়মে পড়েছিলাম যে শব্দের শুরুতে মফলা থাকলে আমরা উচ্চারণ করব না, কিন্তু আমরা এখানে করছি। তখন তুমি দেখে বলতে পারো, আরে ম্যাডাম না বললো যে শব্দের শুরুতে করতে হয় না, তাহলে এটা কেন করলাম? কারণ এটা সংস্কৃত শব্দ এবং সংস্কৃত নিয়মে এটা মটা উচ্চারিত হয়, এই জন্য আমাদের উচ্চারণ করতে হবে। ঠিক আছে ম্যাম, আমরা কিভাবে বুঝবো এটা সংস্কৃত শব্দ? না, এটা বুঝবে না, তোমরা যখন নিয়মটা পড়বে ওখানে যেই শব্দ আছে ওই শব্দগুলো তোমরা মানে মনে রাখতে হবে যে এই শব্দের ক্ষেত্রে, তোমাকে বইয়ের ভিতরে আরো কিছু শব্দ দেওয়া আছে যে এই শব্দের ক্ষেত্রে আমাদেরকে নিয়ম মেনে চলতে হবে। বুঝছো? এগুলো ব্যতিক্রম কয়েকটা নিয়ম আর কি, ব্যতিক্রম কয়েকটা শব্দ। তোমরা যখন তোমাদের যে ব্যাকরণ বইটা আছে দেখবে যে এই নিয়মটা যেখানে আছে ওখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, তো ওই উদাহরণগুলো তোমরা খেয়াল করবে। আর বিশেষ করে আমরা তো কিছু শব্দ জন্মের পর থেকে মানে শুনে আসছি না, ওটা আমাদের কেউ শিখাতে হয় না, অটোমেটিকই শুনে আসবে। অকাল কুষ্মাণ্ড, এটা যখন প্রবাদ প্রবচন আমরা পড়েছি, বাগধারা পড়েছি, তখন আমাদের কেউ শিখায়নি, কিন্তু আমরা অটোমেটিকই কুষ্মাণ্ডই বলেছি। মানে এভাবে ব্যবহার করতে করতে আমরা অলরেডি উচ্চারণ করছি, আলাদা করে শেখানোর দরকার নেই। তোমরা কি করবে, ওই নিয়মের সাথে যে শব্দগুলো আছে ওগুলো খেয়াল রাখবে যেগুলাতে ম উচ্চারিত হবে। তাহলে আমরা 5টা নিয়ম পড়লাম, আমাদের সময়ও প্রায় শেষ পর্যায়ে, 7 মিনিট আছে, মানে শেষ পর্যায়ে এই জন্য বললাম যে নাম ডাকতে হবে। হ্যাঁ, কিছু বলেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আজকে 5টা নিয়ম পড়লাম। এর মধ্যে প্রথমটা পড়েছি কোনটা, যে শব্দের শুরুতে মফলা থাকলে এটা উচ্চারণ হবে না, শুধু একটু নাসিক্য হবে। হ্যাঁ, 2 নম্বর নিয়মটা কি পড়লাম, যে শব্দের শেষে বা মাঝখানে হলে ওই মটা উচ্চারিত হবে না, কিন্তু ওই ব্যঞ্জনটা 2বার উচ্চারিত হবে, পদ্য ছদ্ম। হ্যাঁ, তৃতীয়টা কি বললাম, এটা ব্যতিক্রম, যে কিছু কিছু শব্দ আছে যে মফলা যুক্ত হলে ব্যঞ্জনটা দ্বিত্ব হবে না, কিন্তু মফলা উচ্চারিত হবে। হ্যাঁ, এরপরে আমরা কি দেখলাম, যে কিছু যুক্ত ব্যঞ্জন থাকে যেগুলো অলরেডি নিজেই যুক্ত, মানে 2টা মিলে একটা বর্ণ হয়েছে, তার সাথে মফলা যুক্ত হলে ওই মফলা উচ্চারিত হবে না। এবং লাস্টে কি দেখলাম, যে কিছু সংস্কৃত শব্দ আছে যেগুলো আমাদেরকে ওই সংস্কৃত নিয়ম অনুযায়ী উচ্চারণ করতে হবে, যেটাতে ম উচ্চারণ আছে করতে হবে, যেটাতে ম নেই মানে ওখানে উচ্চারণ করেনি ওখানে আমাদের করতে হবে না। মানে সংস্কৃত নিয়মে ওটাকে যেভাবে উচ্চারণ করে ঠিক সেভাবেই আমাদের উচ্চারণ করতে হবে। বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে মফলা নিয়ে? নেই? নো ম্যাম। আচ্ছা, আগে মানে আমি যখন নিজে মানে উচ্চারণ নিয়ে পড়তাম তখন মনে হতো এত জটিল জিনিস, এত ভেজাল, এটা হলে ওইটা, ওইটা হলে ওটা। একটু ভালো করে খেয়াল করলে আসলে বোঝা যায় যে আসলে তেমন কঠিন কিছু না। প্রথম দেখায় মনে হয় যে এত জটিল, এত উদাহরণ। ঠিক আছে বাবা, যেহেতু প্রশ্ন নেই, তোমরা বাসায় এটা নিজে নিজে লিখে প্র্যাকটিস করবে, যেহেতু এটা লেখার প্রশ্ন। একা একা খাতায় মুখস্থ করে লিখবে যে নিয়মগুলা কি কি। তোমাদের ব্যাকরণ বই খুলে দেখবে যে ওখানে কি কি নিয়ম দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি খুবই দ্রুত নাম ডাকতে থাকি, না যদি টাইম শেষ হয়ে যায় তাও সমস্যা নেই, অলরেডি রেকর্ডেড হয়ে গেছে। সায়েন্সে 301 থেকে 320 এর মধ্যে কারা আছে? মিস 301 1 306 306 ম্যাম 309 309 ম্যাম 311 311 317 317 319 তারপর ম্যাম 315 315 320 এর মধ্যে আর কি আছে? ম্যাম 315 দিয়েছি বাবা। 321 থেকে 314, আচ্ছা 321 থেকে 340 325 327 মিস 329 328 দেখতে পাচ্ছি, 329 মিস 29 325 325 22 322 এর পরে 327 327 দিয়েছি। আর বলো 330 দিয়েছেন? 330 338
ম্যাম 328 দিয়েছেন। 28 দিয়েছি বাবা। আর কে আছো? 40-এর মধ্যে নেই। 41 থেকে 60। 348 348 দ্রুত বলো। 335। 35, ম্যাম 349। 49। আর 60-এর মধ্যে কেউ নেই। 61 থেকে 80-এর মধ্যে ম্যাম কারা আছো? 358 58। 361 থেকে 80 কারা আছো? মিস 364 64, ম্যাম 369। 69, ম্যাম 353 52, ম্যাম 375। 75, 376। 76। আর কারা আছো সায়েন্সে? বলতে থাকো, এখন আর সিরিয়াল লাগবে না, বলো। ম্যাম 355। ম্যাম 404। 404, 366 ম্যাম 400 366 366 দিয়েছি। 393 393 ম্যাম 55। 55 দিয়েছি। 55, 92, ম্যাম 400 400 দিয়েছি। 400, 391। আর ম্যাম 404। 404 দিয়েছি। 92 দিয়েছি। হ্যাঁ দিয়েছি। 392 দিয়েছি। কমার্স বলো বাবা, কমার্স বলো। 388। 388 দিলাম। কমার্সের মেয়েরা বলো 201 থেকে 234 ম্যাম 201 ম্যাম 202 202, ম্যাম 202 205, ম্যাম 203 203। ম্যাম 201 নেই 220। আচ্ছা ঠিক আছে, 220, 234 দিলাম। আরেকজন কি বললে? 222 218, 218, ম্যাম 226 226। কমার্সের মেয়েরা বলতে থাকো। 211 দিয়েছি। কমার্সের মেয়েরা বলতে থাকো সিরিয়াল ভাইয়া, আর বলতে থাকো। আর কার আছো? আর কেউ নেই কমার্সে? ম্যাম 234 দিয়েছেন। হ্যাঁ দিয়েছি 234। কমার্সে আর কেউ নেই বাবা? 203 দিয়েছেন। 3 দিয়েছি। আর কেউ নেই? আর্টসের মেয়েরা বলো 101 থেকে। মিস 1 101, মিস 103 103। আর বলো 113 দেখতে পাচ্ছি। 114 113 দেখতে ম্যাম পাচ্ছি। 110 114, 110, মিস 120 120। আর মিস 126 126, 123 123, ম্যাম 106 106, ম্যাম 145 145, 131 মিস 131, মিস 140 140, 140। তারপর মিস 135, ম্যাম 141 141। আর 130 130, 139, ম্যাম 144 44, 113 113 দিয়েছি। মিস 129 29 দিয়েছি। ম্যাম আর 151 151, ম্যাম 154 149, 154, ম্যাম 108 108। আর কারা আছো আসছে? মিস 129 150, 129 দিয়েছি বাবা। ম্যাম 135। 35 দিয়েছি। আর কেউ আছো? ম্যাম 13 113 দিয়েছি। আর কেউ আছো সায়েন্স আর্টস ম্যাম কমার্স? 113 113 দিয়েছি। মিস হ্যাঁ, বলো। সায়েন্সের 360 হ্যাঁ দিয়েছি সায়েন্সের বাবা। আর কেউ আছো? ম্যাম 138 138। আচ্ছা, সায়েন্স আর্টস কমার্সে কেউ বাদ পড়েছো? 145। 145 দিয়েছি না? না দিয়েছি আগে। ঠিক আছে বাবা, আমাদের আর মাত্র 1 মিনিট আছে, এখনই কেটে যাবে মনে হয়। সবাই তাহলে বাসায় একটু উচ্চ